বন্ধুদের সাথে বাজি ধরে আমি গিয়েছিলাম রাত 12টার পর আমার বাড়ির উত্তর পাশে একটা পরিত্যক্ত জঙ্গলের মাঝখানে। সবাই জানে সেই জঙ্গলের মাঝখানে 1971 সালের হানাদার বাহিনীরা মাঝখানের যে বন ছিল, যে গাছপালা ছিল, সেগুলো কেটে ফেলে এবং সেখানেই তারা আস্তানা বানায় গোপনীয়ভাবে। কেননা সেই জঙ্গলে সেই সময় কেউ যাওয়ার সাহসই পাইতো না, এখনও কেউ সেই জঙ্গলের মধ্যে ঢোকে না। যার কারণে সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা সেইখানে আস্তানা গড়ে তোলে। বন্ধুরা, আপনারা তো জানেনই 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের নিরীহ মানুষদের উপর কি অত্যাচার নির্যাতন চালিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরে যখন সেই জঙ্গলের মাঝখানে গেলাম, তারপর থেকে আমার জীবনের নতুন একটা গল্প সূচনা হয়। আমার ভিতরে কাজ করে অসীম ভালোবাসা। সেটা কোনো মানুষের প্রতি নয়, সেটা এক ধরনের অদৃশ্য শক্তির প্রতি। তার ভালোবাসার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার জীবন পুরো উলটপালট হয়ে যায় তাকে ভালোবাসার কারণে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনবেন, আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ঘটনাটা ঘটেছিল আবির ভাইয়ের সাথে। কাজেই আবির ভাই যেভাবে বলেছে, আমি আবির হয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় বন্ধুরা, আমি আবির। আমি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার সামনে অ্যাডমিশন পরীক্ষা। আমাদের 4 জন বন্ধুর একটা সার্কেল আছে। আমি আবির, তানবীর, রাকিব এবং ফাহিম 4 জন মিলে যেখানে যাই একসাথে যাই, আড্ডা দেই। কিন্তু তারা আমাকে আন্ডার এস্টিমেট করে কথা বলতো, আমি সেগুলো পাত্তাই দিতাম না। একদিন তাদের সাথে চা খাওয়ার জন্য একটা দোকানে যাই। সেই দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম। হঠাৎ করেই কে যেন আমাকে বলল আমি নাকি ভীতু। সম্ভবত রাকিব বলেছিল। তখন আমি অন্যভাবে একটা রিয়্যাক্ট করি। আমি তাকে বলি, আমি যে ভীতু এটা তুই জানিস? তুই কেমনে বললি? আমি তো তোদের সাথে যে কোনো জায়গায় যে কোনো সময় যাই। তোরা যে আমাকে রাত বিরাতে সবসময় ডাকিস, আমি কি কখনো না করেছি? তখন রাকিব আমাকে বলে, তুই যে ভীতু এটা আমরা গতকাল জেনেছি। আমরা 3 জন তোর মামার সাথে কথা বলেছি। জানিস তোর মামা তোর সম্পর্কে কি বলেছে? আমি বললাম, কোন মামা? তখন সে আমাকে বলল, ওই যে নীলকণ্ঠ মামা, তোর নাকি কি যেন সম্পর্কের মামা হয়। আমি বললাম, হয়তো মামা হয় আমার সম্পর্কের, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে ঘুরতে বেড়াতে। তখন রাকিব বলল, হ্যাঁ, ওই মামাই তোর ব্যাপারে অনেক কথা আমাদেরকে বলেছে যেটা আমরা জানতাম না। তুই যে এত ভীতু তা তো জানতাম না। তখন আমি বললাম, আরে তুই কখন থেকে ভীতু ভীতু বলতেছিস, বল না কি হয়েছে। তখন সে আমাকে বলে, তুই তো তোর রুমে কাউকে ছাড়া ঘুমাস না, নিজে একা একা ঘুমাতে পারিস না। এই জন্য তোর নাকি খালাতো ভাইকে নিয়ে এসেছিস ঘুমানোর জন্য রাত্রেবেলা, যাতে করে তোর সমস্যা না হয়। তুই যে এত ভীতু আমরা তো আগে জানতাম না। তুই একা একা ঘুমাতে পারিস না, এটা কোনো কথা? আমি তাদেরকে বললাম, দেখ, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আমার একা একা ঘুমাইতে কোনো আপত্তি নাই। আমার আব্বু আমার খালাতো ভাইকে নিয়ে এসেছে আমার সাথে থাকার জন্য, এটাও সত্য। কিন্তু কি কারণে যে আমি অন্যজনের সাথে রাত্রেবেলা ঘুমাই সেটা তো তোরা জানিস না। তখন তানবীর আমাকে বলল, আমরা সবই জানি, গতকাল তোর মামা আমাদেরকে সবকিছুই বলেছে, কাজেই তোর না বললেও চলবে বন্ধু। তুই যে ভীতু এটা তুই মেনে নে। আমার মেজাজটা বিগড়ে যায়। আমি তখন লাউডলি তাদেরকে বলি, যেটা জানিস না সেটা নিয়ে আর বেশি পেশাল পারিস না। দেখ, আমি রাত্রে অন্য কি নিয়ে ঘুমাই, এর পিছনে কারণ আছে। আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে। মাঝে মাঝেই রাত্রেবেলায় আমি ঘুমন্ত অবস্থায় নিঃশ্বাস নিতে পারি না। সেই সময় কেউ আমাকে জাগ্রত করে দেয়, তখন আমি উঠে বসি। তারপর আমি আমার স্বাভাবিক শ্বাসকার্য চালাইতে পারি। না হয় ঘুমের মধ্যে আমার শ্বাস বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কাজে ডক্টর আমাকে সাজেশন করেছিল আমি যখন ঘুমাই পাশে যেন কেউ থাকে, এবং কিছু মেডিসিন সে আমাকে সাজেস্ট করেছিল। মেডিসিন আমি রেগুলারই খাচ্ছি। আশা করি কয়েক মাসের মধ্যে আমি ভালো হয়ে যাব। তখন তানবীর বলল, আমরা সবই জানি, এটা তোমার বাহানা। তোমার মামা আমাদেরকে সবকিছুই ক্লিয়ার করেছে, তুমি আর কথা বইল না। তুমি একদম ভীতু মানুষ, কেউ একা একা থাকতে পারে না, এটা কোনো কথা? তখন আমি বললাম, এতটা বেশি বোঝা ভালো না। আমি আমার রোগের কারণে আমার খালাতো ভাইয়ের সাথে থাকি, তোদের কোনো সমস্যা? তখন ফাহিম বলে, না না, কোনো সমস্যা নাই, তুই যে ভীতু এটা আমরা সবাই জানি। আমি তখন রাগের মাথায় বলি, এই তোরা কখন থেকে আমাকে ভীতু 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 বলতেছিস? কি করলে তোরা আমাকে বুঝতে পারবি আমি যে ভীতু না? এটা কি করে আমি তোদেরকে প্রমাণ দেবো বলতো? তখনই বন্ধুরা শুরু হয় গল্পর মোড়। তখন তানবীর আমাকে বলে, তুই যে ভীতু না এটা তুই প্রমাণ করতে পারবি? আমি বললাম, 100%। তোরা যখন আমাকে ডাকিস আমি আসি না। এই যে রাত বিরেতে ঘুরতে বেড়াই, আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক কিছু চুরি করে খাই, রাতেই তো জঙ্গলে যাই, সবাই মিলে যাই না? আমি কি কখনো বলেছি আমি যাব না? তখন ফাহিম বলে, আসলেই তো ঠিক, তুই তো যাস, কিন্তু তখন তো আমরা সবাই থাকি। এই কথা বলে উচ্চস্বরে হাসতেছিল। তখন তানবীর আমাকে বলল,
তুই যদি আজকে রাত্রিবেলায় সেই জঙ্গলের মাঝখানে যাইতে পারিস তাহলে আমরা মনে করব তুই সাহসী। আমি বললাম, এটা কোনো কথা? জঙ্গলের মাঝখানে? এটা তো আমরা রেগুলারই যাই। গতকালই তো আমরা গিয়েছিলাম সেই জঙ্গলের মাঝখানে। প্রিয় বন্ধুরা, আমরা মাঝে মাঝে 4 জন সেই জঙ্গলের মাঝখানে যাই। জায়গাটা একদম ফাঁকা, সেখানে কোনো গাছ নাই এবং সেই জায়গাটা এখন একটা পুকুরের আকৃতির রূপ ধারণ করছে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে সময় তারা ওখানে আস্তানা করে, তারা এই আস্তানাটা করে মোটামুটি মাটি গভীর করার পর তারা সেই মাটির ভিতরে আস্তানাটা করে, যাতে করে মানুষ বুঝতে না পারে এখানে কোনো আস্তানা আছে। এজন্য তারা প্রথমে সেখানে মাটি করে একদম পুকুরের মতো করে, তারপর উপর দিয়ে এক ধরনের ছাউনির মতো বিছিয়ে দেয় এবং নিচে তাদের আস্তানা করা হয়। যুদ্ধ পরবর্তীকালে বৃষ্টি হয়ে সেখানে পানি বেজে যায়। পানি বেজে থাকতে থাকতে একটা সময় সেটা পুষ্করিণীতেও রূপ ধারণ করে। এই যে ভিতরে একটা পুকুর তৈরি হলো, এটা সাধারণত আমাদের গ্রামের সমিতি দেখাশোনা করে এবং এই যে পুকুর লিজ দেওয়ার পর যে টাকাটা আসে সেটা সম্পূর্ণ মসজিদের খাতে ব্যবহার করা হয়। যারা সেখানে মাছ চাষ করে খুব সাবধানতার সাথেই মাছ চাষ করে। রাত্রেবেলা তারা কখনো যায় না এবং দিনের বেলাও 2-3 জন একসাথে সেখানে তাদের পুকুরের কার্যক্রম চালায়। আর সেই পুকুর পাড়ে একটা বসার সুন্দর জায়গা আছে। অনেক বড় ধরনের একটা মাচা তৈরি করা আছে, যেখানে বসলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। চারপাশ থেকে ঝিরিঝিরি বাতাস শরীরে বইতে থাকে। কাজে আমরা বন্ধুরা সময় পেলেই 7-8 জন মিলে বা 4 জন মিলে সেখানে যাই এবং সেখানে যে আমরা সারাদিন আড্ডা দিই, তারপর আবারও দল বেঁধে চলে আসি। তো যাই হোক বন্ধুরা, সেই দিন বিকেলবেলা তাদের সাথে আমার কথা হয়, আমাকে যেতে হবে রাত 12টার দিকে সেখানে থাকতে হবে ফজরের আজান দেওয়া পর্যন্ত। এবং ফজরের আজান দেওয়ার পর আমার যে বাকি 3 বন্ধু আছে তারা সেখানে যাবে এবং তারাই আমাকে আবার নিয়ে আসবে। তো বন্ধুরা, আমার এগুলো আসলে ভয়ভীতি নাই। আমি ছোটবেলা থেকেই যে কোনো জায়গায় যেতে পারতাম। অদৃশ্য শক্তিকে আমি বিশ্বাস করতাম না, আমি সবসময় বাস্তবতা মেনে নিতাম। কাজেই তারা যখন আমাকে এরকম প্রস্তাব দেয় আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কিন্তু তাদেরকে আমি বলি, আমি তো সেখানে যাব, কিন্তু বিনিময়ে তোরা আমাকে কি দিবি? তখন পাশ থেকে ফাহিম বলে, তুই কি চাস বল? তখন আমি বললাম, তুই কি দিবি সেটা বল। তোরা যেহেতু আমাকে পাঠাইবি, আমার তো একটা লাইফের রিস্ক থাকে, রাত্রেবেলা আমি যাব, তাহলে আমাকে কি দিবি? তো তখন তারা বলে যে আমরা 3 জন মিলে তোকে 5,000 টাকা দিব, কিন্তু শর্ত হলো এই 5,000 টাকাতে আমরা পিকনিক করব, তুই খেতে পারবি না, আমরা 4 জন মিলে খাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, 5,000 যে টাকা দিবি এতে আমি সন্তুষ্ট, যাক একদিন পিকনিক করা যাবে। তারপর বন্ধুরা সেখানেই আমরা বসেছিলাম। তো বসতে বসতে একটা সময় মাগরিবের আজান দিয়ে দেয়। তখন পাশ থেকে ফাহিম বলে, তুই কি আসলেই যাবি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই যাব, এই জন্য তো আমি এখানে আছি। তখন সে আমাকে বললো, তুই যে যাবি তাহলে তুই তোর বাড়িতে যা, বাড়িতে যেয়ে তোর মার সাথে কথা বল, আবার তোর মা তো তোকে খুঁজবে। এখান থেকে সরাসরি তুই রাত 12টার পর যাবি, আজকে সারাদিন বাড়িতে যাবি না, তোর তো মা টেনশন করবে। আমি বললাম, হ্যাঁ কথা ঠিক বলছিস, তোরা থাক, আমি বাড়িতে যাই, আমি বলবো আমি ফাহিমদের বাসায় যেয়ে পড়াশোনা করবো আমরা 4 জন মিলে। তোদেরকে যদি ফোন করে তোরা সবাই বলিস আমরা সবাই ফাহিমদের বাসায় আছি। তখন তারা বললো, আচ্ছা ঠিক আছে যা, টেনশন নিস না। আমি তারপর বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর বন্ধুরা আমি আমার মাকে বললাম, মা অনেকদিন হলো পড়াশোনা হচ্ছে না, সামনে তো অ্যাডমিশন পরীক্ষা, তো আমরা 4 বন্ধু মিলে একসাথে পড়বো আজকে রাত্রে। তখন মা আমাকে বলল যে কোথায় পড়বে? আমি বললাম যে ফাহিমদের বাসায় একটা লোক আসছে, উনি নাকি স্টুডেন্ট পড়ায়, তো উনি আজকে দেখাই দিবে, উনি ফাহিমদের আত্মীয় হয়, কালকে চলে যাবে, আজকে রাত্রি সময় আছে, তো আমরা সারা রাত ওনার কাছে পড়বো। তো মা বললো, বাহ ভালোই তো হয়, তুই তো পরীক্ষা দেওয়ার পর থেকে আর পড়তেছিস না, তোকে বারবার চাপ দিচ্ছি, তুই বলতেছিস যে আগে রেজাল্ট হোক। যাই হোক, পড়াশোনার কথা বললে মা যে রাজি হবে এটা তো আমি জানতামই। তো মা বলে, ঠিক আছে খাওয়া দাওয়া করে তাহলে এখনই যা। আমি তখনই খাওয়া দাওয়া শেষ করে একটা বই নিলাম। যদি আমি বই না নিই তাহলে তো অবশ্যই সন্দেহ করবে, কাজেই একটা রসায়ন আমি বই নিলাম, রসায়ন ফার্স্ট পেপার। আমার মনে আছে রসায়ন প্রথম পত্র বই নিয়েছিলাম। তারপর মাকে বললাম, মা আমি কিন্তু গেলাম। তখন রাত 8টা, দেখি তারা 3 জন সেই ঢোপকর দোকানের ওখানেই বসে আছে। বসে বসে কে যেন বলতেছিল, আরে বাদ দে, ওই আসবে না, ওর মধ্যে ভীতু কেউ আছে, একটা বানায় কথা বললো আর তোরা বিশ্বাস করলি, এরকম কথা তারা 3 জন মিলে বলতেছিল। তখন আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি বলি, আমি চলে গেছি আর তোরা আমার নামে এত বাজে বাজে কথা বলতেছিস? আমি কি কখনো তোদের কাছে মিথ্যা কথা বলেছি? আমি বলেছিলাম না আমি আসবো, আমি এসেছি, আমি তোদের চ্যালেঞ্জ মোকাবেলা করব, দেখি কি হয় আমার। আমি সেই পরিত্যক্ত জায়গায় আমি যাব, কি হবে আমার? কিছুই হবে না। আমি কোনো ভূত জিন পড়ে এগুলো বিশ্বাস করি না। তো যাই হোক, তানভীর বলতেছে, তুই কি সিরিয়াস, তুই কি সত্যি যাবি বন্ধু? আমি বললাম অবশ্যই। একটা পর্যায়ে কখন যে রাত 12টা বেজে যায়, তারপরেই ফাহিম আমাকে বলে, বন্ধু রাত 12টা বেজে গেছে, তুই কি যাবি?
যদি না যাস, যদি ভল পাস, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, চল আমার বাড়িতেই চল, আড্ডা দিই, চারজন মিলে আড্ডা দিই, চাঁদা তুলে পিকনিক করবো, সমস্যা নেই। আমি বললাম না, আমি ওইখানে যাবই, ওই জায়গায় আমি যাবই, জঙ্গলের মাঝখানে যাবই। আর যদি আমি না যাই, তোরা প্রত্যেক দিন আমাকে এটা নিয়ে খোঁটা দিবি। আমি যে সাহসী এটা আমাকে প্রমাণ করতে হবে, আমি তো ভীত না। তারপর বন্ধুরা তারা বললো আচ্ছা ঠিক আছে। তো বাড়ি থেকে আমি টর্চ লাইট নিয়ে এসেছিলাম। তখন আমার হাতের রসায়ন বইটা তাদেরকে দিলাম, দিয়ে বললাম এই বই নে, বইটা নিয়ে না আসলে তো মা সন্দেহ করতো, এই জন্য নিয়ে আসছি, তোরা কখন যাবি ওখানে? তখন ফাইম বললো তোর টেনশন করতে হবে না, ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা 3 জন মিলে তোর ওইখানে যাব, যে তোকে রিসিভ করে আবার নিয়ে আসবো। তো কাজ হলো এখন থেকে ঠিক 4 ঘন্টা, মানে সম্ভবত সেই সময় 4টার দিকে ফজরের আজান দিত, 4 ঘন্টা সেখানে তোকে কাটাইতে হবে। বন্ধুরা দেখেন তাদের কি প্ল্যান। তারা 3 জন ফজরের আজান দেওয়ার পর সেখানে পৌঁছাবে, দেখতে যাবে আমি সত্যি সত্যি সেখানে আছি কিনা। তাদের সন্দেহ হচ্ছে আমি সেখানে যাওয়ার কথা বলে আমি পিছন দিয়ে ঘুরে আবার আমি আমার বাড়িতে চলে যাব, এটাই তারা সন্দেহ করছিল। এজন্যই তারা এরকম একটা শর্ত দিচ্ছে যে ফজরের আজান দেওয়ার পর তারা সেখানে যাবে এবং আমাকে রিসিভ করে নিয়ে আসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি, কোনো সমস্যা নয়। তখন ছিল গরমকাল, তো যাই হোক টর্চ লাইট নিয়ে আমি যাওয়ার প্রিপারেশন নিলাম। পিছন থেকে ঢপগড়ের মামা বলল, মামা রিস্ক নেওয়া কি ঠিক হবে, না গেলে হয় না? আমি বললাম মামা আপনি টেনশন করেন না, আপনি তো জানেন আমি কেমন, আমি যেটা বলি সেটা করে ছাড়ি। মামা বলল সাবধানে যায়েন, সাবধানে যায়েন, আর পিছন থেকে কোনো শব্দ হলে তাকাবেন না। আমি জানি আপনার সাহসী, কিন্তু পিছন থেকে যাই ঘটুক না কেন পিছনে কিন্তু তাকাবেন না। আমি বললাম আপনি টেনশন করেন না, আল্লাহ ভরসা। বন্ধুরা তারপর আমি যাত্রা শুরু করলাম, আর তারা 3 জন চলে গেল ফাহিমদের বাসায়, কেননা ফজরের আজান দেওয়ার পর অবশ্যই আমার এখানে আসবে। বন্ধুরা টর্চ লাইট নিয়ে আমি পা টিপে 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 একদম সেই জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম। এতক্ষণ আমার খুব ভালোই লাগতেছিল, রাস্তার চারপাশের ঝিরিঝিরি বাতাস আমার শরীরে লাগতেছিল, আমার মুখে লাগতেছিল, একটা প্রশান্তি, একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতেছিল। তখন ছিল জ্যোৎস্না রাত, কাজেই এত সময় আমার টর্চ লাইটটা চালাই নাই, জ্যোৎস্নার আলোতে খুব ভালো দেখা যাচ্ছিল। কিন্তু যেই জঙ্গলের সামনে চলে আসলাম, জঙ্গলের ভিতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আমি টর্চ লাইটটা চালাইলাম, কেননা তখন আমার শরীরের গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। ভয় কিনা জানি না, আমি তখন ভয় পাচ্ছিলাম নাকি জানি না, কিন্তু আমার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করতেছিল। আমার কাছে মনে হচ্ছিল আমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। কিন্তু তখন আবার মনে হলো ওরা না 4টার দিকে আবার আসবে, ফজরের আজান দিলে এখানে আসবে, এসে যদি আমাকে না পায় তাহলে পরের দিন সকালবেলা আমার সাথে তো খুব বাজে ব্যবহার করবে। কেননা এই শেষ রাতে তারা আসবে আমার জন্য, অথচ আমি যাই নাই, তাদের সাথে প্রতারণা করলাম, কেমন একটা বিষয় হয় না? তখন আমি বললাম আল্লাহ ভরসা, যা হয় হবে, আমার সেখানে যেতেই হবে। টর্চ লাইট নিয়ে বন্ধুরা জঙ্গলের চারপাশে আমি ফোকাস দিলাম। আসলে ফোকাস দেওয়ার কিছু নেই, কেননা সেখানে তো মানুষ থাকবে না সেটা জানি। তারপরেও কেন যেন মনে হলো চারপাশে দেখি কেউ আছে কিনা। তো যথারীতি তো সেখানে কারো থাকার কথাই না, দিনের বেলায় কেউ আসে না, তাই যথারীতি কেউ নেই। তারপর টর্চ লাইট নিয়ে সেই জঙ্গলের মাঝখান দিয়ে একটা পায়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়েছে, কেননা সেইখানে সবসময় মানুষ যাইতো, সেই যাওয়া আসার কারণেই একটা পায়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা হয়েছে। সেই রাস্তা দিয়ে বন্ধুরা আমি টর্চ লাইট নিয়ে পা টিপে টিপে সামনের দিকে আগাতে শুরু করলাম। জঙ্গলের প্রথম থেকে সেই মাঝখানে যাইতে আনুমানিক 10 মিনিট হাঁটতে হয়। তো যাই হোক আমি আল্লাহ আল্লাহ করতে করতে সামনের দিকে আগাতে শুরু করলাম। 5 মিনিট যাওয়ার পর আমার টর্চের লাইটের আলো হঠাৎ করেই একদম 50% নেমে আসে, মানে যতটুকু আলো হচ্ছিল আমি সেটা দিয়ে সামনে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। কিন্তু যখন এই 50% নেমে আসে চার্জটা, তখন একদম মিটিমিটিভাবে আলো জ্বলে, সামনে কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে না। তখন আমি সেই টর্চ লাইটটা আর সামনে ফোকাস না করে একদম পায়ের দিকে ফোকাস করলাম, কেননা সেই জঙ্গলে তো যে কোনো কিছু থাকতেই পারে, সাপ পোকামাকড়, যেটা আমার পায়ের কাছে আসতে পারে। যার কারণেই আমি পায়ের দিকে ফোকাস করেই সামনের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছিলাম। আর যেহেতু রাস্তাটা আমার অতি পরিচিত, কাজে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যতই আগাচ্ছিলাম আমার শরীর যেন ভার হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এক মনে বোঝা নিয়ে আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। এরম তো হওয়ার কোনো কথা না, এই রাস্তা তো আমার অনেক পরিচিত, প্রত্যেক দিনই আসি, তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? যাই হোক আমি অনেক কষ্ট করে নিজের সাথে জোর করে সেই জায়গা মাঝখানে পৌঁছাইলাম। সেই পুকুর পাড়ে উঠলাম, ওঠার পর সেখানে একটা মাছা, সেই মাচার উপর বসলাম। জ্যোৎস্নার রাত, আকাশের চাঁদ আমার মাথার উপর মিটমিট করে জ্বলছে। তারপর আমি আমার টর্চ লাইটের আলোটা নিভে দিলাম, কেননা সেইখানে যেহেতু ফাঁকা জায়গা এবং
এবং জ্যোৎস্নার আলো দিয়ে আশেপাশে সব জায়গায় দেখা যাচ্ছে। খুবই ভালো লাগতেছিল জায়গাটা। আমার শরীরটা কেমন যেন পাতলা হয়ে গেল। এতক্ষণ আমার ভার কাজ করলেও আমি যখন এখানে এসে বসলাম তখন আমার খুবই ভালো লাগতেছিল। ঝিরি ঝিরি বাতাস। তখন আমি জোরে জোরে বলতেছিলাম, ভালোই হয়েছে। রাত্রেবেলা এইখানে আশেপাশের পরিবেশ এত সুন্দর হয় সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আমি সেই মাচার ওপর বসে থেকে চিন্তা করতে লাগলাম, এখন কয়টা বাজে? আমার হাতে তো ঘড়িও নেই, মোবাইলও নেই। তখন আমি একটা ক্যালকুলেশন করলাম, যেহেতু আসতে সময় লেগেছে, কত আর হবে, 30 মিনিট সর্বোচ্চ টাইম লেগেছে, তাহলে আর 3.5 ঘন্টা পর ফজরের আজান দিবে। ঘুমানো তো যাবেই না, যেহেতু আমি একা আছি এখানে, ঘুমানোর প্রশ্নই আসে না। তো বন্ধুরা, আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতেছিলাম, এই জঙ্গলের মাঝে কেউ নেই, শুধুমাত্র আমি একা এখানে বসে আছি। এই মুহূর্তে আমার যদি কেউ ক্ষতি করে তাহলে আমাকে কে রক্ষা করবে? এই সকল চিন্তাভাবনা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি পাত্তা দিলাম না। আমি বললাম, এই জঙ্গলে আবার কি আসবে? আমিই তো এসেছি সাহস করে, আর কি কেউ আসবে নাকি এখানে? কারোর তো আসার প্রশ্নই আসে না। আর ঘন জঙ্গল পাড়ি দিয়ে আসলাম, আমার কিছু হলো না। আর এখানে তো ফাঁকা জায়গা, স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে, এখানে আমার কি হবে? তো যাই হোক বন্ধুরা, আমি সেখানে বসেছিলাম, পুকুরের পানির দিকে তাকিয়েছিলাম, ঝলমলে আলো দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি সেখানে বসে থাকতে থাকতে আনুমানিক 2টা বা 2:30টার দিকে হবে, আমি একটা মেয়েকে দেখতে পাই। আমি দেখতে পাই ওই পাড়ের দিকে, আমার অপোজিট পাড়ের দিকে একটা সুন্দরী মেয়ে হাঁটাহাঁটি করতেছে। মানে এক কর্নার থেকে হেঁটে আর এক কর্নারে যাচ্ছে এবং সেই কর্নার থেকে আবার আর এক কর্নারে যাচ্ছে। আমি তখন চিন্তা করতে লাগলাম, এত রাত্রে একটা মেয়ে মানুষ এখানে কি করে? কোনো চোর নাকি এই পুকুর থেকে মাছ ধরে? রাত্রেবেলা যেহেতু এখানে কেউ আসে না, সেই সুযোগে এই পুকুর থেকে মাছ ধরে নিশ্চয়ই। তখন আমি যে মাচার উপর বসেছিলাম, আমি তখন শুয়ে পড়লাম যাতে সে আমাকে দেখতে না পারে। আমি দেখতেছিলাম সে বারবার একই কাজ করতেছে। সে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসতেছে, আবার পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাচ্ছে, আর আমি আছি এই পাশে দক্ষিণ পাড়ে। এই দৃশ্যটা আমি দেখতেছি, আমি অবাক হয়ে গেলাম যে সে যদি মাছ চুরি করতে আসে তাহলে তো সে পানিতে নামবে, মাছ ধরবে, কিন্তু এই পাড়ে এরকম হাঁটাহাঁটি করতেছে কেন? আমি বেশ কিছু সময় তাকে লক্ষ্য করলাম। হঠাৎ করে দেখলাম সে পশ্চিম পাড় ঘুরে আমার দিকে হাঁটা শুরু করে দিচ্ছে। অর্থাৎ আমি যে এখানে আসি, সে আমার দিকে আস্তে 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 আসতেছে। আমি তখন কিছুটা ভয় পেয়ে যাই, কেন সে আমার দিকে আসে? লাল শাড়ি পরে আমার কাছে কেন আসতেছে? তার কি কাজ? সে কি আমাকে দেখতে পাইলো? তখন আমি সেইভাবেই শুয়েছিলাম। আস্তে 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 সে আমার কাছে এসে দাঁড়ায়। তাকে দেখতে এত সুন্দর লাগতেছিল, কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সে যখন আমার 10 হাত দূরত্বের কাছে চলে আসে, তারপর আমি আমার হেতাহিত জ্ঞান ভুলে যাই। আমি শুধু তার রূপের দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর মানুষ হতে পারে? আকাশ থেকে চাঁদের আলো তার মুখের উপর পড়ছে, সেই আলোর ঝলকানিতে আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এত সৌন্দর্যের অধিকারী নারী আমি আমার জীবনে কখনোই দেখি নাই। এই ঘন জঙ্গলের মাঝখানে একটা জায়গায় একটা মেয়ে মানুষ, পরীর মতো চেহারা, সে কিভাবে এখানে আসলো, কেন আসলো? আমি শুধু অপলক দৃশ্যেতে তার দিকে তাকিয়েই আছি। কিছুক্ষণ পর সে আমাকে বলল, এই যে শুনছেন? তখন আমি বললাম, আমাকে কিছু বললেন? সে আমাকে বলল, হ্যাঁ, এখানে আপনি ছাড়া তো কেউ নেই, আমি তো আপনাকেই বলছি। আমি বললাম, জি বলুন। সে আমাকে বলল, আপনি এখানে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি বললাম, আমি তো শুয়ে আছি, বাট আপনি এখানে কেন? আপনি একটা মেয়ে মানুষ হয়ে এখানে আসছেন কেন? এই জঙ্গলে তো কেউ আসে না, আপনি জানেন না জায়গাটা ভালো না? সে আমাকে বলে, আমি আসছি, একটা কাজে আসছি। বাট আমারও তো একই প্রশ্ন, আপনি জানেন না এই জায়গাটা ভালো না? আমি তখন বললাম, এই জায়গাটা আমার পরিচিত, আমরা বন্ধুরা মিলে প্রত্যেকদিন এখানে আড্ডা দিই। এই জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিত, কাজেই আমি মাঝে মাঝে এখানে এসে বিশ্রাম নিই। বাট আপনি কেন এসেছেন সেটা বলেন না। সে আমাকে বলল, আমি এসেছি এক কাজে, আমি এখানে যাচ্ছিলাম, দেখলাম আপনি এখানে শুয়ে আছেন, কাজেই আমি চিন্তা ভাবনা করলাম আপনাকে যে বলি আপনি কেন এখানে এসেছেন। আর ওই পারে আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, ভাবতেছিলাম আমি কি আপনার কাছে আসবো নাকি আসবো না। এই চিন্তা ভাবনা করেই একটা সময় মনে হলো যে যাই, আপনাকে জিজ্ঞাসা করি। বন্ধুরা, তারপর সেই সুন্দরী মেয়েটি আমার পাশে বসার পর বলে, আপনি তো অনেক সাহসী, এত রাত্রে একা একা এখানে বসে আছেন। আমি বললাম, আমি মাঝে মাঝে আসি। সে আমাকে বলল, মিথ্যা বলেন কেন? আপনি কি মাঝে মাঝে রাত্রেবেলা এখানে আসেন? আমি বললাম, আরে না, রাত্রেবেলা কে আসবে এখানে? আমি দিনের বেলায় আসি, আমার বন্ধুদের সাথে দিনের বেলায় এসে এখানে আড্ডা দিই, রাত্রেবেলা কখনো আসিনি, আজকেই প্রথম। সে আমাকে বলল, তা তো বুঝতে পারতেছি, আপনি তো রাত্রে কখনো এখানে আসেন না। আমি তখন বললাম, আচ্ছা, আমি যে রাত্রে আসি না আপনি জানেন কিভাবে? এর মানে আপনি এখানে প্রত্যেক দিন আসেন? সে আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে সে আমাকে বলল,
এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, খুবই নিরিবিলি, কেউ ডিস্টার্ব করে না। এই জন্য আমি রাত্রিবেলা একা একা আপনি যেখানে বসে থাকেন এখানে বসে থাকি, বসে বসে মনের আনন্দে চারপাশের পরিবেশ উপভোগ করতে থাকি। তখন আমি বললাম, আচ্ছা আপনি কে বলেন তো, আপনি কেন এখানে আসেন? আপনার কি ভয় পায় না? আমি তো জানি মেয়ে মানুষ অনেক ভীতু হয়। আজকে আমি প্রথম আসলাম জানেন, বন্ধুদের সাথে আমি বাজি ধরে এখানে এসেছি, কাজেই আমার ভিতরে অনেক সাহস থাকলেও তারপর আমার ভয় লাগতেছিল। আর আপনি একজন মেয়ে মানুষ, আপনার ভিতরে এত সাহস, প্রত্যেকদিন আসেন। আমি কিছুটা আটকে উঠে বললাম, আচ্ছা আপনি কে বলুন তো, সত্যি করে বলবেন, মিথ্যা বলবেন না আমার সাথে। আপনি যেহেতু এখানে বসে আছেন আমার পাশে, আপনি কথা দেন, যা বলবেন সত্যি কথা বলবেন। সে কিছুক্ষণ পর বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সত্যি বলতে পারি, আপনি তো অনেক সাহসী মানুষ, আপনার কাছে সত্যি কথা বললে কোনো সমস্যা হবে না। সে আমাকে বলল, আমি কোনো মানুষ নই। বন্ধুরা, সে যখন আমাকে বলল আমি কোনো মানুষ নই, আমার শরীর দিয়ে ঘাম ছুটতে লাগলো। আমি তখন চিন্তা করতে লাগলাম আমি কি শুনি, আর আমার পাশে কে বসে আছে। তারপরেই সে আমাকে বলল, আমি একটা পড়ি, আর এই জায়গায় আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় আসি। পৃথিবীর বুকে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কাজেই আমি আমার রাজ্য থেকে প্রত্যেক রাত্রেই এইখানে ঘুরতে আসি। বন্ধুরা, আমি কোনো কথা বলছি না, সে শুধু আমার দিকে তাকিয়েই কথা বলছে। সে বলছে, আমি মানুষের ক্ষতি করি না, মানুষকে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য তো আমি বারবার এই পৃথিবীর মায়ায় ছুটে চলে আসি রাত্রিবেলা। জানেন তো, দিনের বেলা পৃথিবীতে আসা আমাদের নিষেধ, তাই পৃথিবীতে আমরা দিনের বেলা প্রবেশ করতে পারি না, কিন্তু রাত্রেবেলা আমরা যে কোনো জায়গায় যেতে পারি। এজন্যই আমি বারবার এই পৃথিবীর মায়ে পড়ে ছুটে আসি। আর ভালো লাগে বলেই আমি রাত্রেবেলায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, মানুষদেরকে অবজারভেশন করি, তারা কত সুন্দরভাবে একত্রিত হয়ে আনন্দ করে মজা করে, যেটা আমাদের মধ্যে নাই। ঘোরাঘুরি শেষ হলে আমি এই জায়গায় এসে বেশ কিছু সময় অতিক্রম করে পরিবেশটা উপভোগ করে আবারও আমি আমার রাজ্যে চলে যাই। বন্ধুরা, তখন আমি তাকে বললাম, আচ্ছা জানেন কি, আমি ছোটবেলা থেকে না এই সকল জিন পড়ি বিশ্বাস করতাম না। আপনার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হতো অদৃশ্য শক্তি বলে কিছু নাই, কিন্তু আপনাকে দেখার পর আমার ধারণাটা পাল্টে যায়। কিন্তু ছোটবেলা থেকে যেটা জানতাম, সবাই বিশ্বাস করত জিন পড়ি ভূত আছে এবং তারা খুবই ভয়ঙ্কর, তারা মানুষদেরকে দেখতে পারে না, মানুষদের ক্ষতি করে। কিন্তু আপনাকে দেখার পর আমার ধারণায় পাল্টে গেল, তাহলে তারা কেন বলে আপনার অনেক খারাপ? আমি তো দেখতেছি আপনি অনেক ভালো। তখন সে আমাকে বলল, মানুষের মধ্যে কি সবাই খারাপ? সবাই ভালো? এর মধ্যে কিছু খারাপ আছে, যারা অন্যের অর্থ সম্পদ ভোগ করে খায়, অন্যের সাথে অন্যায় করে, অসৎ আচরণ করে, সুদ খায়, ঘুষ খায়, পাপ কাজ করে। তেমনি আমাদের মাঝেও কিছু অসাধু জিন আছে, যারা কিনা মানুষকে একা পাইলে তাদের সাথে মজা নিতে ভালোবাসে, মানুষকে বিপদে ফেলে তারা অনেক মজা পায়, এরকম আর কি। তখন আমি বললাম, হ্যাঁ বুঝতে পারছি, তাহলে তো আপনারা অনেকটা মানুষের মতোই। তখন সে আমাকে বলল, হ্যাঁ আপনাদের মতোই অনেকটা। এভাবে আমি আর সেই পরীটি কথা বলতেই চলেছি। কখন যে সময় অতিক্রম হয়ে যাচ্ছে বলতে পারবো না। সবকিছু শোনার পর সে আমাকে বলল, জানেন তো, আমি প্রত্যেকদিন এখানে একা একা বসে থাকি, একা একা বসে থাকতে ভালোই লাগে, কিন্তু আজকে প্রথম আমার কাছে মনে হলো এই সুন্দর পরিবেশে কারোর সাথে গল্প করতে করতে সময় কাটানোর মজাই আলাদা। আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে যদি পরিচয় না হতাম, তাহলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মুহূর্ত আমার কপালে থাকতো না। তারপর সে আমাকে বলল, আচ্ছা আপনি কি আমার বন্ধু হবেন? আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। তারপর একটা পর্যায়ে ভাবলাম কি করা যায়। তখন মনে হলো, আচ্ছা ঠিক আছে, স্বীকার করি তো, বাকিটা পরে দেখা যাবে। আরে এত সুন্দর মেয়ে মানুষ, মানে এত সুন্দর পরী, তাকে কিভাবে ফিরাই? আমার আসলে ফিরাইতে ইচ্ছা করছিল না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। তখন সে অনেকটা হাসি দিল। সে আমাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর মনের অধিকারী। তারপর সে আমাকে বলল, একটা জিনিস খাবেন? আমি নিয়ে এসেছি। আমি মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে আসি, এখানে একা একা বসে থাকি তো, চারপাশে পরিবেশ দেখি আর সেটা খাই, আমার খুবই ভালো লাগে। আমি বললাম, কি এনেছেন? সে বলল, খাবেন কিনা বলেন আগে। আমি বললাম, ঠিক আছে খাওয়া যায়। তারপর দেখলাম বন্ধুরা, সে হাত থেকে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো আঙ্গুর ফল এটা বের করলো। আমি এতক্ষণ দেখতে পাই নাই, জ্যোৎস্নার আলো থাকলেও তার হাতের দিকে অতটা আমি লক্ষ্য করি নাই। তারপর সে বলল, এই যে আঙ্গুর ফল, এটা আমি নিয়ে এসেছি, ভেবেছিলাম একা একা বসে থাকবো, তখন খাবো আর কি। তো আপনি যখন এসেছেন, আমরা দুজন মিলে এটা খেতে পারি। আমি বললাম, ও আঙ্গুর ফল। বন্ধুরা, তখন আমার মনের মধ্যে এটা জাগিয়ে দিচ্ছিল যে আমি যদি তার ফল খাই তাহলে তো আমার কোনো ক্ষতি হতে পারে। এই জন্য আমি তাকে বললাম, না থাক, আপনি খান, আমি না আঙ্গুর ফল তো মাঝে মাঝেই খাই, আপনি খান না, প্লিজ খান, আমার কোনো সমস্যা নেই। তখন সে আমাকে বলল, আরে খান, আপনি যে আঙ্গুর ফল খান সেটা তো এই পৃথিবীর, সেটা টক মিষ্টি জাতীয়,
কিন্তু এই আঙ্গুর ফল পৃথিবীর কোনো মানুষ খায় নাই। আপনি প্রথম মানুষ হতে চলেছেন। এই ফল এত সুস্বাদু, এত মিষ্টি, খাওয়ার পর এই সবগুলাই বলবেন যে আমিই খাই। আমি বললাম, না ঠিক আছে ঠিক আছে। আমি যখন বারবার মানা করতেছিলাম, সে বুঝতে পারে আমি কেন খাইতে চাচ্ছিলাম না। তখন সে আমাকে বলে, ও আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, আপনার সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার খাইতে হবে না। আমি যখন বুঝতে পারলাম সে আমার মনের কথা বুঝে গেছে, আমার অনেকটাই খারাপ লাগলো। আমার মনের অজান্তেই তাকে একটা দুঃখ দিয়ে ফেললাম, যেটা আমি চাইনি। তো যাই হোক, আমি তখন চিন্তা করলাম, সে যদি আমার কোনো ক্ষতিই করতো, সে তো জিন জাতি, আমি তো মানুষ, আমি তো তার সাথে পারবো না। শুরুতেই এতক্ষণের মধ্যেই আমার সে ক্ষতি করে ফেলতো। সে যেহেতু আমার কোনো ক্ষতি করে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি তখন বললাম, আরে রাগ করছেন কেন, দেন দেন দেন, খাবো, সমস্যা নেই। না, আমি এমনিতেই বললাম আর কি, ভদ্রতার খাতিরে, যে আপনার ফল আপনি খান, সমস্যা নাই। তখন সে বলল, কিসের আমার ফল? আপনি না বললেন আমরা ভালো বন্ধু, তাহলে তো আমরা ভাগাভাগি করে খেতেই পারি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দেন। তারপর বন্ধুরা, আমি সেখান থেকে একটা আঙ্গুর নিয়ে খাওয়া শুরু করলাম। আমি যখন আঙ্গুরটা খাইলাম, আমার কাছে অমৃতের মতো লাগলো। পৃথিবীর যে আঙ্গুর, এর 100 গুণ সুস্বাদু হবে। এত সুন্দর আঙ্গুর জীবনে পৃথিবীর কেউ খায় নাই, কোনো মানুষই খায় নাই। আমার কাছে মনে হচ্ছিল, আমাকে যদি 1 মণ আঙ্গুর দিয়ে বলে এই মুহূর্তে খেতে হবে, আমার তারপরও পেট ভরবে না। এতটা রসালো, এতটা সুস্বাদু, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি বললাম, বাহ, এত সুন্দর ফল আমি আমার জীবনে প্রথম খাইলাম। আপনারা এত ভালো ভালো খাবার খান? সে আমাকে বলল, হ্যাঁ, এটা তো একটা সাধারণ ফল। আমরা বিভিন্ন ধরনের খাবার খাই যেগুলো অনেক সুস্বাদু, আপনাকে আমি মাঝে মাঝে নিয়ে এসে খাওয়াবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খাওয়াইন, সমস্যা নাই। কিন্তু দেখুন, আমি কিন্তু গরিব মানুষ, আমি কিন্তু আপনাকে কিছু খাওয়াইতে পারবো না। আমি স্টুডেন্ট মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই। সে বলল, আরে ছি ছি, কি বলছেন? আপনি মাঝে মাঝে আমার সাথে দেখা কইলেন, এটাই আমার অনেক ভালো লাগবে। দেখুন আজকে আমার মনটা কত খুশি, কত সুন্দর লাগছে আশেপাশের পরিবেশ, এ সব কিছুই আপনার জন্য। বন্ধুরা, এইভাবে গল্প করতে 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 কখন যে সময় অতিবাহিত হয়ে গেল আমি বুঝতেই পারিনি। কিছুক্ষণ পরে মনে হলো, ফজরের আজান দেওয়ার আগে মসজিদ থেকে যে অ্যালার্মটা দেওয়া হয়, সেই অ্যালার্মটা দিচ্ছে। অ্যালার্মটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে আমাকে বলল, এই আপনি এখন থাকেন, আমাকে যেতে হবে। কিছুক্ষণ পরই তো ফজরের আজান দিবে আপনাদের সম্ভবত। ফজরের আজান দেওয়ার পর পৃথিবীতে আমরা থাকতে পারি না, আমাকে এখনই চলে যেতে হবে। আমি বললাম, আপনি চলে যাবেন? সত্যি কথা বন্ধুরা, আমার খুবই খারাপ লাগতেছে, আমার খুবই কষ্ট লাগতেছে। পরিবারের কোনো ব্যক্তি যখন বিদেশে চলে যায়, মনে হয় না যে হৃদয় ছিঁড়ে যাচ্ছে, আপন ব্যক্তি চলে যাচ্ছে। আমার কাছে ওরকম মনে হচ্ছে। আপনি চলে যাবেন, আমি এটা মেনে নিতে পারতেছি না, জানেন। তখন সে আমাকে বলল, আরে সমস্যা নাই, আগামীকাল তো আমি আসবো, আপনি কি আসবেন এখানে? আমি বললাম, আপনি যদি ডাকেন তাহলে আমি আসবো। সে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আইসেন, আমি সম্ভবত 11টা-12টার দিকে এখানে আসবো, আপনি 12টার পর আইসেন, সমস্যা নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যদি কাল আসেন তাহলে কিন্তু আমি আসবো। সে বলে, হ্যাঁ আমি আসবো, আমি তো প্রত্যেক দিনই আসি। তারপর বন্ধুরা, কিভাবে যে উড়ে গেল আমি বুঝলাম না। আমি জানতাম পরিদের শরীরে নাকি ডানা থাকে, কিন্তু তার তো ডানাও নাই। তাহলে কিভাবে যে উড়ে গেল, আসলে এটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল হাত দিয়ে পানির উপর সাঁতার কাটতেছে, কিন্তু এভাবেই সে হাওয়ার মাঝে মিশে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি তখন ওইখানে বসেছিলাম আর চিন্তা করতে লাগলাম, আমি কি এত সময় স্বপ্ন দেখলাম, নাকি এটা আমার সাথে বাস্তবে ঘটে গেল? এটা কিভাবে ঘটলো? তো যাই হোক, আমি তখন বসেই ছিলাম আর অপেক্ষা করতেছিলাম যে কখন তারা আসে। ঠিক 8 থেকে 10 মিনিট পর ফজরের আজান দিয়ে দিল, মানে সকাল হতে শুরু করলো। ফজরের আজান দেওয়ার 10 থেকে 15 মিনিট পর আমি বুঝতে পারলাম জঙ্গলের ভিতর দিয়ে কারা যেন আসতেছে, অনেকটা সাউন্ড হচ্ছে। আমি তো বুঝলাম যে জঙ্গল দিয়ে কারা আসবে, আমার বন্ধুরা আসতেছে। কিছুক্ষণ পর দেখলাম, হ্যাঁ, তারা এই টর্চ লাইট নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। তারা অনেকটাই চিন্তিত দেখে মনে হচ্ছে, কেননা তারা অনেক দ্রুত হাঁটতেছিল আর টর্চ নিয়ে বারবার আমি যেখানে বসেছিলাম সেখানে ফোকাস করতেছিল। আমি তখন শুয়ে পড়ি আর তাদের দিকে তাকিয়েছিলাম। তো যাই হোক, আমি কিছুটা শুনতে পেলাম তারা নিজেদের মধ্যে আলোচনা করতেছিল, যখন নিচ থেকে উপর দিকে উঠতেছিল, পাড়ের উপর উঠতেছিল, বলতেছিল, আমাদের ঠিক হয় নাই ওকে একা একা পাঠানো, এটা আমাদের খুবই ভুল হয়েছে, তার সাথে যদি খারাপ কোনো কিছু ঘটে যায় এই দায়ভার সম্পূর্ণ আমাদের। সবাই আল্লাহ আল্লাহ করতেছিল যাতে আমার কোনো কিছু না হয়। তো যাই হোক, তারা যখন একদম পুকুর পাড়ে আসলো, আসার পর আমি ঘুমের মতো, মানে সেন্সলেস হওয়ার মতো একটা ভাব করে থাকলাম। আমি দেখতে চাইলাম তারা কেমন করে আমার সাথে। তারা আমাকে ডাকতেছিল, কিন্তু আমি তাদের কথাই সাড়া দিচ্ছিলাম না, অনেকটা সেন্সলেসের মতো
ঘুমাইলে তো মানুষকে ডাক দিলে কিছুক্ষণ পরেই সে সাড়া দেয়, কিন্তু আমি সেন্সলেসের মতো অভিনয় করতে শুরু করলাম। দেখলাম তারা আমাকে নিয়ে খুবই চিন্তিত। তারা পুকুর থেকে পানি নিয়ে আসলো, নিয়ে আসার পর আমার মুখে ছিটিয়ে দিল, আমাকে ধরে কান্নাকাটি শুরু করলো, বললো তো কি হয়েছে বন্ধু, কি হয়েছে, আমাকে মাফ করে দে, আমাদেরকে মাফ করে দে, এভাবে ঝাঁকাচ্ছিল। বেশ কিছুক্ষণ তারা চেষ্টা করলো। তো যাই হোক, আমি বুঝতে পারলাম আর কিছু সময় যদি আমি এভাবে পড়ে থাকি তাহলে সবাই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেবে। এই জঙ্গলের মধ্যে থাক কেমন হয় না। তখন আমি বুঝতে পারলাম বন্ধুরা, বন্ধুর মানে কি। যদিও তারা আমার সাথে মজা করে, কিন্তু তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি তখন তাদেরকে বুঝতে পারি। যাই হোক, তখন আমি লাফ দিয়ে দাঁড়িয়ে যাই, সবাইকে জড়িয়ে ধরলাম, সবাই আমাকে জড়িয়ে ধরলো। তারপর বললো, কি হয়েছে তোর, এভাবে তুই সেন্সলেস হয়ে গেছিলি কেন, কোনো কিছু দেখছিস? আমি তাদেরকে আর সেই ঘটনাগুলো পুরোটা বলি না, কিছুই বলি না। আমি বললাম, আরে না রে, এখানে তো আমি খুব ভালোভাবে বসেছিলাম, এত সুন্দর রাত, জ্যোৎস্নার রাত, দেখ এখনো জ্যোৎস্নার আলো আছেই। তোরা একটা সুন্দর জিনিস মিস করছিস জানিস, তোরা তো কখনো এখানে আসিস নাই, যেভাবে হোক আমি তো এখানে এসেছি। তোদেরকে অনেক ধন্যবাদ, তোরা যদি আমার সাথে এরকম না করতি আমিও আসতাম না এখানে, তাহলে আমার সারা জীবনের জন্য এই জিনিসটা মিস হয়ে যেত। আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর রোমান্টিক একটা প্লেস, জ্যোৎস্না রাতে যাদের আলোতে এখানে বসে না থাকলে অনুভব করা যায় না। তোদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুদের মধ্যে কেউ একজন আমাকে ধাক্কা মারে বলে, আর কিছুক্ষণ হলে তো আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেত, তুই আমাদের সাথে এরকম মিথ্যাচার করতে পারলি? আমি বললাম, কেন পারবো না, তোরা তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিলি, আমার যদি কোনো খারাপ কিছু হয়ে যেত তাহলে এর দায়ভার কে নিত? এই জন্য তোদেরকে একটু বোঝাইলাম, মজা করতে যেয়ে কোনো কিছু সিরিয়াসভাবে করা উচিত না। আজ আমার সাথে তো খারাপ কিছু হতে পারতো, তাই না? তখন তোদের কি অবস্থা হইতো, এই জিনিসটাই আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করলাম। তবে তোরা যেটা করছিস আমার জন্য অনেক ভালো হয়েছে, খারাপ হয় নাই। তারপর তারা আমার কাছে মাপ চাইলো, বললো, বন্ধু তোর সাথে মজা করতে করতে কখন যে এটা হয়ে গেছে আসলে বলতে পারবো না, কেমনে যে হইলো, আমাদেরকে মাফ করে দিস। আমি বললাম, আরে ঠিক আছে, সমস্যা নাই। তাদের সাথে সেখানে আমরা কিছু সময় বসেই ছিলাম। তারপর একটা সময় ভোরের আলো ফুটে গেল, তখন বললো, চল যাই, আস্তে আস্তে বাড়ির দিকে দৌড়াই। তখন বললাম, আচ্ছা চল। তারপর আমরা সবাই মিলে সেই জঙ্গল অতিক্রম করে আবারও সেই মামার চার দোকানে বসলাম। বসার পর মামা কইল, মামা চা দেন, সারা রাত ঘুমায় নাই, মশাও কামড়াইছে, যাই ঘুমাইতে হবে। মামা বললো, মামা কি খবর আপনার, সারা রাত কেমন কাটাইলেন? আমি তো খুবই টেনশনে ছিলাম জানেন, আমিও ঘুমাইতে পারি নাই, এই জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি আমি দোকান খুলছি, কখন আপনারা আসবেন, কখন আপনার নিউজ আমি শুনবো। তখন মামাকে বললাম, মামা আর বললেন না, বিশাল কাহিনী মানে কি? তখন দোকানদার আমাকে বললো। আমি বললাম, এই ঘটনা তো বলা যাবে না, আমি তো কাউকে বলি নাই। সেই পরীটা আমাকে বলছিল, আপনার সাথে আমার যে বন্ধুত্ব এটা যেন পৃথিবীর আর কেউ না জানে, আমি তো তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যাই হোক, তখন সেই চাষটাও মামা বলল, যাক আপনি যে ভালোভাবে ফিরে আসছেন মামা, আল্লাহর কাছে শুকরিয়া। আমি বললাম, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। তো যাই হোক বন্ধুরা, চা খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তখন আমি তাদেরকে বললাম, কিরে আমার বইটা আনছিস? তখন তারা আমাকে বলল, আরে তোর বই আনার কথা তো মনেই নাই, আমরা তো তোর টেনশনে পাগল, তুই জীবিত আসিস কিনা এটা নিয়ে তো আমরা টেনশনে ছিলাম, তোর বইয়ের কথা আমাদের মনে থাকে? আমরা কেউ সারা রাত ঘুমাইনি জানিস, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বের হয়েছি, আগেই বের হতাম, কিন্তু এই জঙ্গলের মাঝে কিভাবে ফজরের আজান দেওয়ার আগে যাব বল, আমাদের ভয় করতেছিল। আমরা বুঝতে পারতেছিলাম তোকে অনেক বড় বিপদের মধ্যে আমরা ঠেলে দিয়েছি। তারপর বন্ধুরা আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাই দেখি মা রান্না করতেছে। মাকে বললাম, মা আমার তো খুব ক্ষুধা লাগছে, রান্না বান্না হয়েছে? মা বলল, কি রে এত তাড়াতাড়ি আসলি? আমি বললাম, সারা রাত ঘুম হয় নাই, সবাই একসাথে পড়াশোনা করছি তো, 4-5 জন মানুষ, ঘুমানো যায় না, এক বেড়ে কি এতজন আটে, এই জন্য আমরা সারা রাত পড়াশোনা করছি, এখন যে যার যার বাড়িতে চলে আসছি, আমাকে কিছু খাইতে দাও, আমি ঘুমাবো। তখন মা বলল, ভাত তো হয়েছে, আর ভর্তা সোনা আছে, ভর্তা দিয়ে খাবি নাকি তরকারি রান্না করব? আমি বললাম, মা আমার এত ধৈর্য নাই, আমার খুবই ঘুম ধরছে, ভর্তা দিয়ে ভাত দাও। তারপর বন্ধুরা মা দেখে মাছ ভর্তা করছে, সেই মাছ ভর্তা আর ভাত দিয়ে ভাত খেলাম, খাওয়ার পর আমি শুয়ে গেলাম। বন্ধুরা এভাবে প্রত্যেক দিন রাত 12টার পর আমি সেখানে যেতাম, সেই জঙ্গলের মাঝখানে, আর সেই পরীটি আসতো, তার সাথে বসে থাকতাম, তার সাথে কথা বলতাম। আমার কাছে মনে হতে থাকে সে আমার অনেক আপন ব্যক্তি, তাকে ছাড়া আসলে আমার একা থাকা সম্ভব না। আমার ডেইলি রুটিন হয়ে যায়, রাত 12টার পর সেখানে আমাকে যেতেই হবে, তার পাশে আমাকে বসতেই হবে, এটা আমার নেশায় পরিণত হয়ে যায়। আমি কখনো ধরা পড়িনি, আমি রাত 12টার দিকে বের হতাম, আবার ফজরের আজান দেওয়ার আগে চলে আসতাম। তবে কখনো ধরা পড়িনি, মা বাবা জানতো না, তারা সাধারণত 10টার দিকে ঘুমিয়ে পড়তো, আমি 12টার দিকে আস্তে আস্তে চুপি চুপি বের হতাম, কেউ বুঝতেই পারতো না। এভাবেই আমি তার সাথে নিয়মিত দেখা করতাম। কত আলাপ আলোচনা তাদের জিন রাজ্যের সম্পর্কে আমাকে বিস্তারিত জানায়। একদিন সে আমার জন্য আরো অনেক বেশি পরিমাণ ফল নিয়ে এসেছে,
আঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল। আমি সেগুলো খাচ্ছিলাম, সে আমাকে খাইয়ে দিচ্ছিল। যদিও আমাদের মাঝে এখন কোনো প্রেম হয় নাই, তারপরও সে আমাকে যেভাবে কেয়ার নিচ্ছিল মনে হচ্ছিল সে আমার আপন ব্যক্তি। আসলে সে যে আমাকে ভালোবেসে ফেলছে সে মুখে বলতেছে না, আমিও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি, কিন্তু আমার বলার সাধ্য নাই। আমি কিভাবে বলবো, সে তো একটা জিন। কিন্তু সে যে আমাকে ভালোবাসে এটা আমি বুঝতে পারি, কিন্তু কিভাবে বলবো আমি জানি না। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর একদিন রাত 12টার দিকে তার সাথে দেখা করার জন্য সেই জঙ্গলের মাঝখানে পুকুর পাড়ে যাই। যাওয়ার পর সে মাছের উপর বসি। তখন 12টা 14 কিংবা 15 এরকম বাজে। তখনও সেই পরীটি আসে নাই। আমি তখন চিন্তিতই ছিলাম, কিরে সে তো অনেক আগেই চলে আসে, আমার আসার আগে সে এখানে বসে থাকে, আজকে কি এমন হইলো যে এখনো আসে নাই। আমি অনেকক্ষণ বসে আছি কিন্তু সে এখনো আসছে না। আনুমানিক 12টা 45 এরকম সময়ে দেখলাম সে আসতেছে। সে আকাশ থেকে উড়ে উড়ে আসতেছে। আসার পর আমার পাশে বসলো। আমি তাকে বললাম, আরে আরেকটি হলো তো আমার খুবই খারাপ অবস্থা হয়ে যেত, আমি তো অনেক টেনশনে ছিলাম। সে বলল, কেন, কি হয়েছে তোমার? আমি বললাম, তুমি তো এত লেট করো না, আজকে কেন লেট করলা? সে বলল, আরে বললো না, আমার একটা কাজ ছিল, ওই কাজটা করে আসতে লেট হয়ে গেছে। তারপর সে আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, আর এজন্য আমি লেট করে আসলাম। আমি আসলে বুঝতে পারতেছিলাম না তোমাকে সেই কথাটা কিভাবে বলবো। আমি বললাম, কি বলতে চাও? প্রত্যেকদিন তো আমাদের মাঝে কত কথাই হয়, এর মাঝে আবার কোন কথা বাদ আছে? সে আমাকে বলল, আছে এমন অনেক কথাই আছে যেটা আসলে চাইলেও বলা যায় না, এটা আসলে বুঝে নিতে হয়। আমি বললাম, বুঝতে পারলেও কিছু কিছু কথা আছে যেটা মুখ দিয়ে বলতে হয়, না হলে সেই বোঝার কোনো মূল্য থাকে না। তখন সে আমাকে বলল, কিছু কথা আছে সে কথা অন্যজনকেও বলতে হয়, শুধুমাত্র শোনার আশা করতে হয় না, নিজেরও বলতে হয়। সে আমাকে একটা গোলাপ উপহার দিল। বলল যে, এই গোলাপটা কেমন লাগে তোমার? যদিও জ্যোৎস্না রাতে সেটা অনেকটা কালো দেখাচ্ছিল, কিন্তু গোলাপটা লাল, অনেক সুগন্ধি সেটা দিয়ে বের হচ্ছিল। আমি বললাম, বাহ, লাল গোলাপ, এটা তো আমার ফেভারিট, এটা তো আমি অনেক ভালোবাসি এই গোলাপটাকে। এই গোলাপটা মাঝে মাঝে আমি কিনি, আমার খুব ভালো লাগে, পড়ার সময় পড়ার টেবিলে রেখে দিই। সে আমাকে বললো, আমি জানি তুমি যে লাল গোলাপ পছন্দ করো, এই জন্যই তোমার জন্য নিয়ে এসেছি। আমি বললাম, কি বলো, আমি লাল গোলাপ পছন্দ করি, এটা তো আমি তোমাকে কখনোই বলি নাই, তাহলে তুমি জানলা কিভাবে? তখন সে বলল, তুমি কি ভুলে গেছো আমি পড়ি? আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, তোমার খারাপ লাগা, ভাল লাগা, তুমি কি করো সারাদিন না করো, আমি সবই জানি। আমি বললাম, আরে তুমি আমার প্রতি নজরদারি করতেছো, এটা ঠিক না। সে আমাকে বললো, এই গোলাপটার নাম। তারপর আমি গোলাপটা নিলাম। সে বলল, এই গোলাপটার উপরে লেখা আছে, এই গোলাপটার প্রতিটি পাপড়িতে লেখা আছে, তুমি পড়ে নাও, পড়লে আমার কথাটা বুঝতে পারবা। বন্ধুরা, আমি তো মনে মনে বুঝতে পারতেছি এটা একটা ইঙ্গিত, তারপরও আমি তো তার মুখ দিয়ে কথা বের করব। আমি বললাম, আরে আমি তো তোমার মতো জিন বা পরী নই, আমি কিভাবে দেখবো এখানে কি লেখা আছে? আমি তো দেখতেছি এর পাপড়িটা লাল, আর জ্যোৎস্না রাতে অনেকটা কালো কালো লাগতেছে, এতে তো কোনো লেখা নাই। সে আমাকে বলল, আরে গাধা, তোমাকে তো চালাক মনে করছিলাম, তুমি এত গাধা কেন? আমি বললাম, কিছু কিছু সময় গাধা হতে হয়। তারপর সে আমাকে বলল, তুমিও অনেক বেশি চালাক না? আমি তখন বললাম, এই গাধা বললা আবার এই চালাক বললা, কোনটা যে আমি সেটা তুমিও জানো না, আমিও জানি না, আর সে কি বলবা মুখে বলে দাও। সে আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না? আমি বললাম, আমি তো জানি, কিন্তু আমি তোমার মুখ দিয়ে এই কথাটা শুনতে চাচ্ছিলাম। সে তখন আমাকে বলল, তুমি যেহেতু জেনেই গেছো তাহলে আমাকে কেন বলো নাই? আমি বললাম, দেখো তুমি তো পড়ি, আমি তো মানুষ, আমি কি মানুষ হয়ে তোমাকে কোনো কিছু বলতে পারি? আর আমি তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তখন সে আমাকে বলল, আমিও প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলছি, আর তোমাকে ভালোবেসে ফেলছি বলেই তোমাকে প্রথমে বন্ধু বানিয়েছিলাম। আমি বললাম, আমিও বুঝতে পারছিলাম আমার প্রতি তোমার এক ধরনের মায়া সৃষ্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, সেই রাত্রে আমাদের মাঝে পরিপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, মানে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপর শুরু হয় আমাদের চুটিয়ে প্রেম করা। আমরা চুটিয়ে প্রেম করতে লাগলাম। এতদিন রাত্রেবেলা সেখানে আমরা বসে থাকলেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বসে থাকতাম। সে আমাকে স্পর্শ করতো না, আমিও তাকে স্পর্শ করতাম না, শুধু গল্পই করতাম। এখন তো ভালোবাসা শিখে গেছি কিভাবে ভালোবাসতে হয়। তাকে যখন স্পর্শ করলাম আমার কাছে এত ভালো লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। একটা অবিবাহিত ছেলের কাছে এটা এক ধরনের স্বর্গীয় সুখ, যে সুখ আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তার কোলে মাথা রেখে আছি, আর সেই গোলাপ দিয়ে সে আমার মুখের উপর স্পর্শ করছে বারবার। সেই গোলাপ দিয়ে আমাকে সুরসুরি দিচ্ছে। আমি তার হাতটা জড়িয়ে ধরে আছি, তার কোলের উপর মাথা রেখে আছি। সে আমার কপালে একটা চুমু দিল। আমার শরীরের উপর দিয়ে যেন একটা বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল। আমি শক খেয়ে গেলাম। আমি কাঁপতে শুরু করলাম, আমি অনেক বেশি পরিমাণ কাঁপতে শুরু করলাম। সে আমাকে বলল, এই তোমার কি হয়েছে? আমি বললাম, এটা আমার জন্য প্রথম অনুভূতি। এই অনুভূতি, এই ফিলিংস আমি আমার জীবনে কখনো পাই নাই। তো যাই হোক বন্ধুরা,
ভালোবাসা দিলাম, ভালোবাসা নিলাম। শুরু হলো ভালোবাসার পথযাত্রা। এর পরবর্তী অনেক কিছুই ঘটে যায় আমার সাথে, আমাদের সাথে। যে ঘটনাগুলো এই মুহূর্তে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি না। আপনারা যদি পরবর্তী ঘটনাগুলো শুনতে চান, রোমান্টিক ঘটনাগুলো শুনতে চান, পরবর্তী সেই পরিটির সাথে আমার কি হয়েছিল, সে কি আমাকে বিয়ে করতে পারছিল, আমি কি তাকে বিয়ে করতে পারছিলাম, আমি কি আমার বাবা মাকে বলতে পারছিলাম আমি পরীকে ভালোবাসি, ওকে বিয়ে করব, কি ঘটেছিল আমাদের সাথে, পরবর্তী আমার জীবনের ঘটনা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্বিতীয় পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। প্রিয় বন্ধুরা, এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।